বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে আজকে যেটা করব পদার্থের দশম অধ্যায়তে যাব। দশম অধ্যায়তে গিয়ে দশম অধ্যায়তে যে একের গোড়ার গ নাম্বার 11 অধ্যায়তে আমরা গ নাম্বারটা শেষ করছিলাম। একের গোড়ার গতে বলছে তামার তার ব্যবহারের যৌক্তিকতা। এখন তামার তার এবং নাইক্রোম, এখানে দুইটা তার ছিল। এখন এই তামার তার এবং নাইক্রোম তার এর মধ্যে কোনটা আগে গলে যাবে এটা আমাদেরকে জানতে হবে। আমরা জানি, দেখো এখানে একটা আপেক্ষিক রোধ দেয়া আছে। আপেক্ষিক রোধ যার এখানে আপেক্ষিক রোধটা দেয়া আছে নাইক্রোম তারের 100 গুণ 10⁻⁻8, আর তামার তারের দেওয়া আছে 1.7 গুণ 10⁻⁻8। উদ্দীপক হতে দেখা যাচ্ছে যে নাইক্রোম তারের আপেক্ষিক রোধ এত এবং তামার তারের আপেক্ষিক রোধ এত। যে সকল প্রবাহের আপেক্ষিক রোধ বেশি হয় তাদের রোধকত্ব বেশি হয়। ফলে একই পরিমাণ বিভব প্রয়োগ করায় তামার তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হয় এবং কম উত্তপ্ত হয়। অর্থাৎ রোধকত্ব যদি বেশি হয় তাহলে ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কম হয়। এখন নাইক্রোমের আপেক্ষিক রোধটা যেহেতু বেশি, এর রোধকত্ব বেশি হবে। রোধকত্ব বেশি হওয়ার ফলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের পরিমাণ কম থাকে তামার তারের থেকে, কিন্তু তামার তারের আপেক্ষিক রোধটা কম হয়, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হয়। এখন তড়িৎ প্রবাহ বেশি হলে তামার তারটা উত্তপ্ত হয়, নাইক্রোম তারটাও উত্তপ্ত হয়, কিন্তু নাইক্রোম তারটা কম উত্তপ্ত হয়, তামার তারটা বেশি। কিন্তু নাইক্রোম তারের মধ্য দিয়ে প্রবাহিত হলে অধিক রোধকত্বের জন্য প্রচণ্ড উত্তপ্ত হয়। ফলে একই পরিমাণ বিভব প্রয়োগ করায় তামার তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হয় এবং কম উত্তপ্ত হয়, কিন্তু নাইক্রোম তারের মধ্য দিয়ে প্রবাহিত হলে অধিক রোধকত্বের জন্য উত্তপ্ত। অর্থাৎ উত্তপ্ত বেশি হচ্ছে, তামার তারের উত্তপ্ত কম হয়, এবং যেহেতু নাইক্রোম তারের রোধকত্ব বেশি এর জন্য উত্তপ্ত বেশি হয়। আবার তামার গলনাঙ্ক কম হয় বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা হলে তা উত্তপ্ত হয়ে গলে যাওয়ায় অগ্নিকাণ্ডের আশঙ্কা থাকে। এবং তামার তারের গলনাঙ্ক কম, নাইক্রোম তারের গলনাঙ্ক বেশি, কিন্তু নাইক্রোম তারের গলনাঙ্ক অনেক বেশি হওয়ায় উচ্চ তাপমাত্রায় গলে যাওয়ার আশঙ্কা থাকে, যেহেতু বৈদ্যুতিক হিটার তাপ উৎপন্ন করতে ব্যবহৃত হয়। এখন বৈদ্যুতিক হিটারটা হচ্ছে আমার তাপ উৎপাদনে ব্যবহার করা। এখন তামা এবং নাইক্রোম এই দুইটা তারের মধ্য থেকে এইটার রোধকত্ব হচ্ছে, এটা রোধকত্ব কম, এটা রোধকত্ব হচ্ছে বেশি। রোধকত্ব বেশি হয়, এটা উত্তপ্ত হচ্ছে বেশি হয়, উত্তপ্ত বেশি, আর এটা হচ্ছে কম। এখন উত্তপ্ত বেশি আমরা জানি যে আমরা যে হিটারটা ব্যবহার করছি, এখানে তো হিটার ব্যবহার করছে, বৈদ্যুতিক হিটারটা ব্যবহার করা হয়েছে তাপ উৎপাদনের জন্য। তাহলে তাপ উৎপাদনের জন্য যদি ব্যবহার করে, তাহলে তার নাইক্রোম যেহেতু তাপ বেশি উৎপন্ন করে, তাহলে এটা এই জন্য উপযোগী। আবার হচ্ছে আর একটা উদাহরণ হচ্ছে গলনাঙ্কের ক্ষেত্রে। তামার গলনাঙ্ক হচ্ছে কম, এটার কম, আর এটার গলনাঙ্ক হচ্ছে বেশি, যার ফলে এটা সহজে গলে যায়, কিন্তু এটা সহজে গলে না। এখন এটা যেহেতু সহজে গলে যায়, তামাটা যেহেতু সহজে গলে যায়, এখন আমরা বৈদ্যুতিক হিটার যদি এটা ব্যবহার করি, তাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আর নাইক্রোম তার যদি ব্যবহার করি, এর গলনাঙ্ক বেশি হয়, এটা সহজে গলবে না, ফলে দুর্ঘটনাও সহজে ঘটবে না। এই জন্য তামার তার ব্যবহার করা হয় না, নাইক্রোম তার ব্যবহার করা হয়। 2 নাম্বার, পড়ার সময় আলভি 220 ভোল্ট 100 ওয়াটের একটি বাতি দৈনিক 3 ঘন্টা করে, এবং অন্যদিকে তার ভাই আলিফ 220 ভোল্ট ও 40 ওয়াটের একটি টেবিল ল্যাম্প দৈনিক 4 ঘন্টা ব্যবহার করে। প্রতি ইউনিটে বিদ্যুতের দাম দেয়া আছে। দেখো এখানে কোনো কিছু লেখা নেই, সময়টা দেয়া আছে। সময় তো আমরা বুঝতেছি, একজনের 3 ঘন্টা, একজনের 5 ঘন্টা। প্রতি ইউনিটে বিদ্যুতের দাম দেয়া আছে। তাহলে আমি প্রথমটা করে দিই, পরটা তোমরা। আলভির ক্ষেত্রে এখানে কিছু দেয়া নাই, টিটা দেয়া আছে হচ্ছে 3 মিনিট, আর এখানে লেখা আছে এত ভোল্ট আর এত ওয়াট, 100 ওয়াট। এখন এখানে ভোল্ট যেটা, এটা তো ভি, ওয়াট মানে কি পি, ওয়াট মানে
পি ক্ষমতা। তাহলে এখন বিদ্যুতের ক্ষেত্রে আমরা জানি যে যেহেতু ক্ষমতা আর ই দেয়া আছে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত আমরা জানি আলবির ক্ষেত্রে, ডাব্লিউ ইকুয়াল টু পিটি বাই 1000, এত ওয়াট, এত কিলো ওয়াট পার আওয়ার, এত কিলো ওয়াট পার আওয়ার, এত কিলো ওয়াট আওয়ার, এত কিলো ওয়াট আওয়ার, অর্থাৎ ঘন্টায় কত, এত কিলো ওয়াট, এত কিলো ওয়াট। সূত্রটাকে ডাব্লিউ ইকুয়াল টু পিটি বাই 1000, ডাব্লিউ ইকুয়াল টু পিটি বাই 1000। এখন ইউনিট ব্যবহার করার জন্য দুইটা সূত্র আছে, এটা একটা, আর একটা সূত্র আমরা পাবো পরে, যে কত নাম্বারে পাবো বলে দিই, এগারোর ঘোড়ার গতে পাবো ডাব্লিউ ইকুয়াল টু ভি স্কোয়ার টি বাই আর। আর একটা সূত্র ডাব্লিউ ইকুয়াল টু পাবো ভি স্কোয়ার টি বাই আর। এটাও বিদ্যুতের ইউনিট ব্যবহার করার জন্য, এটাও ইউনিট ব্যবহারের জন্য। এখন এখানে ডাব্লিউ ইকুয়াল টু পিটি বাই 1000, তাহলে এখানে পিটা কত, এখানে পি মানে ক্ষমতা, ক্ষমতা পি ইকুয়াল টু 100 ওয়াট, সময় টি ইকুয়াল টু কত দেয়া আছে, টি ইকুয়াল টু আছে 3 ঘন্টা, 3 আওয়ার। তাহলে এখানে মান বসে আমরা যেটা পাবো এটা হচ্ছে ডাব্লিউ 1 দাও। তারপরে ওর ভাইয়েরটার ক্ষেত্রে ওর ভাইয়ের নাম কি, আলিফের ক্ষেত্রে নিয়ে ডাব্লিউ 2 ইকুয়াল টু বের করো, তারপর পার্থক্য বের করো, তাহলে হয়ে যাবে 2 নম্বরটা। 3 নম্বর, আমাদের দেশে বিদ্যুৎ সরবরাহ লাইনের বিভব পার্থক্য এত ভোল্ট, একটি বিদ্যুৎ বাল্বে ফিলামেন্টের মধ্যে লেখা আছে, ফিলামেন্টের রোধ এত, ফিলামেন্টের ভিতরে অর্থাৎ একটা ভাল্ব, এই ভাল্বের এইখানে যে অংশটা থাকে এটা হচ্ছে ফিলামেন্ট, এখানে রোধটা আছে কত 448। এখন এইখানে 448 লেখা আছে, এই ভাল্বের গায়ে লেখা আছে হচ্ছে 220 ভোল্ট এবং 100 ওয়াট। এইটা লেখা ঠিক আছে কিনা এটা তোমার বের করতে বলছে। এখন এই লেখাটা ঠিক আছে কিনা এটা বের করতে হলে আমার 8টা বের করতে হবে, রোধটা বের করতে হবে। রোধ বের করে যদি আমি দেখি যে না ঠিক আছে, তাহলে ঠিক থাকবে। এখন এখানে আমার দেয়া আছে ভি দেয়া আছে আর হচ্ছে পি দেয়া আছে, তাহলে 8টা বের করার সূত্র কি, আমরা জানি আর ইকুয়াল টু, তাহলে এখানে ভি আছে পি আছে, 8টা বের করতে হবে, তাহলে আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, আর ইকুয়াল টু কত ভি স্কোয়ার বাই পি, আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। এখানে 8টা বের করবা, তাহলে এখানে প্রথমে লিখবো আমরা জানি, এটা হচ্ছে 3 নাম্বার, আমরা জানি আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, আর ইকুয়াল টু কত ভি স্কোয়ার বাই পি। এখানে ভি এর মান বসাবে, পি এর মান বসাবে, আর এর মানে কত 448 আসবে, যেহেতু 448, যেহেতু যেহেতু ফিলামেন্টের রোধ, যেহেতু হিসাবকৃত রোধ, অথবা লিখতে পারো যেহেতু গাণিতিকভাবে প্রাপ্ত রোধ এত এবং ফিলামেন্টের রোধ এত সমান, সুতরাং ভালভের গায়ে 220 ও 100 ওয়াট লেখা ঠিক ছিল। তাহলে আবার দেখো, আমরা ভালভের গায়ে 220 এবং 100 ওয়াট এটা লেখা ঠিক আছে কিনা এটা বের করতে হলে আমার কি বের করতে হবে, আর বের করতে হবে। এই আরটা যদি এই ফিলামেন্টের এখানে যে ভালভটা থাকবে, এখানে ভালভের যেখানে লেখা থাকবে 448, এটা সমান যদি হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই ভালভের গায়ে যেটা লেখা ছিল এটা ঠিক ছিল। এটা ছিল 3 নাম্বার। এরপর আমরা যাব 4 যেটা বলছে, ফিগার 2তে আর এর মান কত হলে তড়িৎ প্রবাহ ফিগার 1 এর দ্বিগুণ হবে। তাহলে ফিগার 1 এর তড়িৎ প্রবাহ দ্বিগুণ, ফিগার 1 এর তড়িৎ প্রবাহ পাইছি, গণনের তড়িৎ ফিগার 1 এর তড়িৎ প্রবাহ পাইছি। তাহলে এটা আমরা প্রথমে এখানে লিখব গণন হতে প্রাপ্ত ফিগার 1 এর তড়িৎ প্রবাহ I1 ইকুয়াল টু কত ওটা লিখে নিব, এটা লিখলাম। এখন হচ্ছে ফিগার 2 এর ক্ষেত্রে, ফিগার 2 এর ক্ষেত্রেও তোমার আই বের করতে হবে। এখন আই ইকুয়াল টু কত, এখন ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর, এটা হচ্ছে সূত্র। তাহলে প্রথম আমার আর বের করতে হবে, এখানে দ্বিতীয় এই দুটো এটা সমান্তরালে আছে, পরে এটা শ্রেণীতে নিবা,
শ্রেণীতে নেওয়ার পর 8টা বের করবা, এখানে ভি এর মান দেওয়া আছে, তাহলে এখান থেকে R2 বের করার আগে তোমার 8টা বের করতে হবে। এখানে আর প্রথম দুইটা আছে সমান্তরালে, পরে আছে, পরে ওইটা আবার ওইটার সাথে যাবে শ্রেণীতে, তাহলে আমরা 8টা পেয়ে যাব। তারপর এখান থেকে I2টা বের করবা। তারপর হচ্ছে প্রশ্ন মতে I1 = I2। এখন এখানে দ্বিগুণ বলছে কে? প্রথম ফিলামেন্ট হচ্ছে দ্বিগুণ হবে, দ্বিতীয় ফিলামেন্ট হচ্ছে দ্বিগুণ হবে প্রথম ফিলামেন্টের, তাহলে আমি যেহেতু প্রশ্ন মতে দিচ্ছি এখানে উল্টা দিতে হবে, 2 এই পাশে আসবে। তাহলে ফিজিক্সের 1 2 3 4 এই চারটার গোড়ার গ নাম্বারটা করবা। ফিজিক্সের 1 2 3 4 এই চারটার গোড়ার গ নাম্বারটা করবা। এরপরে চলে যাব আমরা জেনারেল ম্যাথে। জেনারেল ম্যাথে 4.3 করতেছিলাম, 4.3 এর আমরা রিডিংটা পড়ছিলাম। আমরা লগের পূর্ণক পড়ছিলাম, আজকে পড়বো সাধারণ লগের অংশক। সাধারণ লগের অংশক এবং পূর্ণক দুইটা। লগ 12 নাম্বার, উদাহরণ 12। দেখো আগে যেটা ছিল সেটা হচ্ছে শুধু দশমিকের পরে বা দশমিকের আগে হিসাবটা ছিল, এখন সাথে লগ দিয়ে দিছে। আগে এরকম ছিল, ধরো 2.354 এখন এটার পূর্ণক কত? এটার পূর্ণক দশমিকের আগে কত আছে, এটা যেহেতু দশমিকের আগে একটা সংখ্যা আছে, শূন্য নাই, তাহলে এটার সূত্র হবে m-1, তাহলে এটা হচ্ছে 2 - 1, তাহলে কত? পূর্ণকটা হচ্ছে 1। আর যদি এখানে শূন্য থাকতো 0.4230, তাহলে আমাদের সূত্র হতো k+1 - k+1, তাহলে এখানে k এর মানটা কত হচ্ছে? যেহেতু সামনে একটা শূন্য মানে কোনো কিছু নাই, তাহলে 0 + 1 = কত হতো? -1। এখন এটা যদি এটা না হতো 0.0523 হতো, তাহলে এটার কত হতো? মাইনাস কে এর মানটা এখানে তো দশমিকের পর কয়টা একটা শূন্য আছে, তাহলে 1 হতো, 1 + 1 = -2 হতো পূর্ণ। এখন এখানে যেটা করছে শুধু লগটা বাড়তি দিয়ে দিছে, তাহলে আমরা ক্যালকুলেটরে যখন লগটা চাপবো তখন আমার অনেক মান আসবে। আমি 4টা পর্যন্ত নিই, 4টা বা 5টা পর্যন্ত, এটা নিলাম, 4টা পর্যন্ত নিছি। এটা আমার ধরো লগ, এটা ক্যালকুলেটরে চাপ দেবে, ক্যালকুলেটরে চাপ দিলে এটা আসলো। তাহলে এখানে পূর্ণক কত? এখানে পূর্ণক হচ্ছে 3, এখানে পূর্ণক হচ্ছে এই 3কে বলা হবে এখানে পূর্ণক 3। লগের ক্ষেত্রে কোনো ওই সূত্রগুলো আসবে না কিন্তু, মনের জন্য থাকে। আর অংশক হচ্ছে কত? অংশক হচ্ছে 0.4341, এটা হচ্ছে অংশক। তারপর আমরা যদি 13 নম্বরে যাই, 13 নম্বর পারবা, 12 যেহেতু করে দিছি। 14তে যদি যাই, এত এর লগের পূর্ণক, তাহলে এখন আমরা যদি 14 নাম্বারটা করি, লগ এত এর পূর্ণক বের করতে বলছে 0.00836, তাহলে এটা যদি বের করি তাহলে আমার এরকম একটা মান আসবে, এরকম একটা মান আসলো। এখন দেখো এখানে মাইনাস আসছে, মাইনাস আসলে মনে রাখবা, লগের যদি মাইনাস আসে, এটার পরের সংখ্যা কত? 3, তাহলে -3। এখানে প্লাস দিয়ে এখন 3 থেকে এটা বিয়োগ দিবা, 3 বিয়োগ এটা যেটা হবে এখানে লিখে দিবা, 3 বিয়োগ এটা যেটা হবে এখানে লিখে দিবা। 3 বিয়োগ ওটা করলে আমরা পাবো 0.922221 এটা। তাহলে এখানে অংশ করছে -3 আর হচ্ছে পূর্ণ করছে -3, অংশ করছে এত। আবার খেয়াল করো, লগের ক্ষেত্রে যখন মাইনাস পাবা, এখানে যেটা আসছে এখানে যে সংখ্যাটা থাকবে তারপরে সংখ্যাটা নিয়ে নিলাম 2 এর পরে 3, তাহলে -3 লিখলাম, প্লাস এই 3 থেকে এই পুরো সংখ্যাটা বিয়োগ দিবা ক্যালকুলেটরে, যেটা আসবে সেটা এখানে লিখবা। তাহলে এটা হচ্ছে পূর্ণক, এটা হচ্ছে অংশক। 15 লগ ই ভিত্তিক 10, এটা আমি যদি বাই আকারে লিখি তাহলে আমি উল্টায় লিখতে পারি লগ 10 ভিত্তিক ই, লগ 10 ভিত্তিক ই, লগ 10 ভিত্তিক ইটা আমরা লিখতে পারি। এখন এটা থেকে এটা যে লগ 10 ভিত্তিক ই দিলে ক্যালকুলেটর চাপ দিলে চলে আসবে। এখন আমরা এভাবে করব না, যদি এরকম লগ থাকে তাহলে আমি একটু দেখাই ক্যালকুলেটরটা।
দেখো এটা তো ক্যালকুলেটর, এইখানে দেখবা আই এন আছে একটা, লগ এটা, লগের এটাই আই এন, ভালো করে দেখো, এটা হচ্ছে লগ, এটা হচ্ছে আই এন দিয়ে আছে, এটাকে বলা হয় লন। যদি এরকম লগ e⁻10 থাকে, একবারেই লনের চাপ দিবা, 10-এ চাপ দিবা, উত্তরটা চলে আসবে। লনের চাপ দিয়ে 10 দিবা, যেহেতু লন এখানে 10 আছে, লগ ই মানে এটা হচ্ছে লন, লগ ই মানেই কত বল ধরা, এটাকে লন ধরা হয়, চাপ দিবা, দেখবে একটা মান চলে আসবে। এখন এখানে যে লন, যখন লন 10 চাপ দিব তখন এখানে মানটা আসবে হচ্ছে 2.30259। এখন যেহেতু এখানে মাইনাস আসেনি, তাহলে এটা হচ্ছে পূর্ণক আর এটা হচ্ছে অংশক। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই নাম্বারটা করবা। যদি কোনো সমস্যা থাকে, এখানে কাজ আছে একটা এই পৃষ্ঠায়, 90 পৃষ্ঠার লাস্টে এই কাজটা করবা। আর ওটা দিছিলাম উদাহরণ 11, উদাহরণ 11 আর এই কাজটা করবা। যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবা। তারপর আমরা যাব কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি আমরা দশম অধ্যায় পড়তেছিলাম। ফেনা ভাসমান পদ্ধতি, চুম্বকীয় রাসায়নিক পদ্ধতিটা আমরা পড়ব 240 পৃষ্ঠা। রাসায়নিক পদ্ধতি, যে সকল ক্ষেত্রে কোনো পদার্থ আকরিক বা খনিজ মলে যে কোনো একটির সাথে বিক্রিয়া করে কিন্তু অন্যটির সাথে বিক্রিয়া করে না, সেই সকল ক্ষেত্রে আকরিক থেকে খনিমল অপসারণ করার জন্য রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করা হয়। যেমন বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম বক্সাইড পাবার জন্য রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করা হয়। বক্সাইডের সাথে এটা বক্সাইড থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়ার জন্য রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করে। বক্সাইডের সাথে আয়রন অক্সাইড, টাইটেনিয়াম অক্সাইড, বালি ইত্যাদি খনিজমল মিশ্রিত থাকে। বক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে উত্তপ্ত করলে বক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট। অর্থাৎ আমি যদি বক্সাইডের সংকেতটা কি, এটা তোমার মনে রাখতে হবে। বক্সাইডের সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম 2O3 ইন্টু 2 অণু পানি, অ্যালুমিনিয়াম 2O3 ইন্টু 2 অণু পানি। এটার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাই, তাহলে সোডিয়াম অ্যালুমিনেট এবং পানি উৎপন্ন হবে। সোডিয়াম অ্যালুমিনেট পানির সাথে বিক্রিয়া করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এটা যদি এই সোডিয়াম অ্যালুমিনেট যদি আবার পানির সাথে আমরা বিক্রিয়া করাই, এটা যদি আবার পানির সাথে বিক্রিয়া করাই, তাহলে অ্যালুমিনিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পৃথক করে এনে একে 100 থেকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা পেলাম, এটাকে আমরা যদি পৃথক করে এনে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পৃথক করে যদি এনে বা 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে অ্যালুমিনিয়াম O3 প্লাস পানি উৎপন্ন হবে। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডটা আমরা এখান থেকে পেতে পারি। উপরের প্রক্রিয়ায় বক্সাইড আকরিকরণ ঘনীভবন করে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়া যাবে। তাহলে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড পাই কিভাবে? অ্যালুমিনিয়াম অক্সাইডটা পেতে পারি প্রথম হচ্ছে বক্সাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হয়। সোডিয়াম অ্যালুমিনেট পানির সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়। আকরিকের বশীকরণ এবং আকরিকের তাপজারণ, আমি 3টা প্রশ্ন দিব। আকরিকের উপস্থিতিতে ধাতুর বিজারিত করে পৃথক করার আগে ঘনীকৃত আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রা বাতাসে উপস্থিতি উত্তপ্ত করা হয়। এই প্রক্রিয়ায় বাষ্পীভবন বলা হয়। বাষ্পীভবনের ফলে এগুলো পারবা তোমরা। তাহলে 3টা পড়বা, রাসায়নিক পদ্ধতি পড়বা, আকরিকের বশীকরণ পড়বা আর আকরিকের তাপজারণ পড়বা। এই 3টা পড়বা। বায়োলজিতে আমরা দশম অধ্যায় পড়তেছিলাম। আমরা চলন পড়ছিলাম, চলন মুখস্থ করছিলাম এর আগে। চলনটা এবং ফটোট্রফিক চলন বা ফটোপিজম, এই 2টা প্রশ্ন পড়ে দেবা। চলন,
ফটোট্রপিস চলন এবং ফটোট্রফি প্রিজম এই দুটো মুখস্থ করে আমাকে পাঠাবা। আর তোমাদের হায়ার ম্যাথ যাদের আছে, হায়ার ম্যাথের যে আংশিক ভগ্নাংশ করাচ্ছি ওটা আমি আলাদা ভিডিও করে আজকেই দিব। পুরা হয়তো ওইটা আংশিক ভগ্নাংশ যত আছে ওটার জন্য হয়তো আমার 40 মিনিট মতো সময় লাগবে, কিন্তু আজকেই দিব ওটাও। ওটা হায়ার ম্যাথ লেখা থাকবে পাশে।